হ্যালো খালা, কই তুমি? তোমার সাথে কথা বলার জন্য মা আমাকে পাগল করে দিচ্ছে। কি রে শাহরিয়ার, তুই ভালো করে জানিস এটা আমার নাম্বার। আর এই নাম্বারে আম্মু আসলো কোথা থেকে? এত ভাবনিস কেন? হুম, আমি কি কিছু বুঝি না মনে করছিস? আরে এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো জানতাম না তুমি ফোন ধরছো। আর একদিন তো খালাম্মা ফোন ধরেছিল তাই। শোন, মিথ্যা বলবি না একদম। তুই কেমন ছেলে আমি ভালো করেই জানি। আর তুই যে আমাকে লাইন মারার জন্য ট্রাই করিস এটাও জানি। দেখো, এমনি তুই তুই করে কথা বলো, তা উপর আবার মিথ্যা কথা বলছো। আমি কি তোমাকে কোনোদিন বলছি আমি তোমাকে পছন্দ করি? তোকে মা একটুও পছন্দ করে না। আমি মাকে বলে দিয়েছি তুই আমাকে ফোন দিয়ে বিরক্ত করিস, বুঝতে পারলি? ধুরবাল, আর কোনোদিন কল দিব না তোমাদের। এই বলে কল কেটে দিলাম। এবার পরিচয়টা দিই, আমি শাহরিয়া রহমান, এবার অনার্স প্রথম বর্ষ। আর যার সাথে এতক্ষণ কথা বললাম উনি হলো আমার খালাতো বোন মিম। মেয়েটা একটু অহংকারী, তবে দেখতে পরীর মতো। আমি কল কেটে বিছানায় বসে ফ্রি ফায়ার খেলতে লাগলাম। তখনই মা রুমে আসলো আর আমাকে বলল, শাহরিয়ার, সারাদিন গেম না খেলে একটু বাজারও তো করতে পারিস নাকি? আর আমি যে তোর খালাম্মাকে কল দিতে বলছিলাম, দিছিলি? হুম, দিছিলাম। তোমাকে যেতে বলছে, আর বাজারে যেতে পারবো না, মাপ চাই। তাহলে আমি বিকালে তোর খালাম্মার বাসায় চলে যাব। 2 দিন পর ফিরবো। কতদিন বোনের সাথে দেখা করি না। মা কি বলো? তুমি চলে গেলে আমরা খাবো কি? প্লিজ মা, যেও না। দুই বাপ বেটা একদম শেষ হয়ে যাব, প্লিজ মা। তোর বাবার উপর রেগে যাচ্ছি আমি। খাবার ফ্রিজে রেখে যাব, খেয়ে নিবি। এই বলে মা চলে গেল। আমি গেম খেলে গোসল করে নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি। তখন আবার মা এসে বলল, চলে যাচ্ছি, তুই বাহিরে বের হবি না। আর ফোন দিলে আমাকে গিয়ে নিয়ে আসবি। তাহলে এখন তুমি কি একা যাও নাকি? হুম, আমি একা যাচ্ছি। এই কথা বলেই মা হনহন করে চলে গেল। আমাকে কথা বলার সুযোগ দিল না। আমি আবার গেম খেলতে লাগলাম। আর এইভাবে সন্ধ্যা হলো। সন্ধ্যায় বাবা আসলো। বাবা এসে দেখে মা বাসায় নাই। তারপর বাবা ওনার জন্য আর আমার জন্য কফি বানালো। আমি কফি নিয়ে আমার রুমে এসে পড়তে লাগলাম। এভাবে 2 দিন পার হলো। 2 দিন মিমের সাথে আমার কোনো কথা হয় নাই। সকালে বাবা বলল মাকে গিয়ে নিয়ে আসতে। আমিও বাবার কথা মতো রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাইক নিয়ে মিমদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। দেখি দরজা খোলা, তাই কিছু না বলে ভিতরে গেলাম। পুরো বাড়ি ফাঁকা, খালাম্মা নেই, আম্মু নেই। আমি প্রতিটি রুম খুঁজে একসময় মিমের রুমে এসে দেখি দরজা একটু ফাঁকা আছে। আমি দরজাটা খুলতেই দেখি মিমের শরীরে কোনো কাপড় নেই, এমনকি একটা সুতা পর্যন্ত না। মিম আমাকে দেখে চিৎকার দিয়ে উঠল। আমি চিৎকার শুনে দরজা বন্ধ করে দিলাম আর সোজা সোফায় চলে আসলাম। তখনই দেখি মা আর খালাম্মা কোথা থেকে আসলো। আমি মিমের এই অবস্থায় দেখে ঘাবড়ে গেছি। তখন মা বলল, কি রে শাহরিয়ার, তুই কখন আসলি? এই তো মাত্রই আসলাম, এখন রেডি হয়ে নাও, বাসায় যাবা। তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কেমন যেন একটা ভয়ে ভয়ে আসিস। আরে না মা, কি বলো? কিসের ভয়ে ভয়ে থাকবো? শুধু একটা বিড়াল দেখছি। বিড়ালটার শরীর খুব সুন্দর। আহ, দেখলেই মন চাই কোলে নেই। এই কথা বলতেই দেখি আমার সামনে মিম দাঁড়িয়ে আছে, রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন খালাম্মা মিমকে জিজ্ঞেস করলো মিমের কি হয়েছে। মিম প্রতি উত্তরে কিছু না বলে চলে গেল। তারপর খাওয়া দাওয়া করে মাকে নিয়ে বিকালে বাসায় ফিরলাম, কিন্তু মিমের সাথে একটাও কথা হয় নাই। এরপরে আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে সোজা ছাদে চলে আসলাম। আর যেই মাত্র গেমে ঢুকছি তখনই আমার ফোনে কল আসলো। আমি স্ক্রিনে দেখি মিমের কল। আমি ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। আর তখন ওপাশ থেকে মিম বলে উঠল, কুত্তা, তোর কি মাথায় কিছু নাই? কারোর রুমে প্রবেশ করতে গেলে নক করে ঢুকতে হয়, তুই আমার ইজ্জত কেড়ে নিয়েছিস। আরে আজব তো, আমি তো মাকে খুঁজছিলাম। কে জানতো এই সময় তুমি এভাবে থাকবে। তুই আমার সব কিছু শেষ করে দিলি। এখন আমাকে কেউ বিয়ে করবে না। আর মানুষের শুনলে কি বলবে আমাকে? দেখো, দোষ আমার একার না। আমি মানছি আমি নক করে ঢুকিনি, কিন্তু তোমারও উচিত ছিল দরজা লক করা। আমার রুমে আমি লক করব কি না তা কি তোকে বলতে হবে? আমি কি জানতাম এই সময় তুই আসবি? তাছাড়া আমাদের বাসায় কোনো ছেলে নাই, তাই। যা হয়েছে সব কিছু ভুলে যাও, মনে করো কিছু হয়নি। আর আমিও কাউকে বলবো না, কথা দিলাম। তোকে আমি সামনে পেলে জুতা পিটা করব। তুই আমার এত বড় ক্ষতি করলি, হারামি। উফ, কি যন্ত্রণা! বললাম তো সরি। তাহলে এত কথা আর বলার কি আছে? বুঝতে পারছি না। কি? তুই আমার উপর রাগ দেখাচ্ছিস? তোর সাহস তো কম না, হারামি। তুই এই মিমকে চিনিস না। এই মিম দেখ তোকে কি করে। এই বলে ফোন কেটে দিল। আমি বুঝতে পারছি না মিম আমার উপর এত রাগলো কেন। আমি কি জানতাম মিম এই অবস্থায় থাকবে? আর দোষ কি আমার একার নাকি? এসব মনে মনে বললাম। তারপর কিছুক্ষণ গেম খেলে সন্ধ্যায় পড়তে বসলাম। আর পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কলেজে গেলাম।
আর গেটের সামনে এসে দেখি মিম একপাশে দাঁড়িয়ে আছে, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে ক্লাসের দিকে হাঁটা দিলাম। মিম একটু পর আমার সামনে এসে ঠাস করে জোরে একটা থাপ্পড় দিল আর বলতে লাগলো, তুই কি ভেবেছিস এসব করলে তুই আমাকে বিয়ে করতে পারবি? কখনো না। তোর মতো ছেলে আমার ভালোবাসার যোগ্য না। দেখো মিম, আমার এমন কিছু চিন্তাভাবনা নাই, তুমি আমাকে ভুল বুঝতেছো। তোকে দেখলে আমার গা জ্বলে ওঠে। আর কখনো আমার সামনে আসবি না, খ্যাতের বাচ্চা। তোর বাবাও মনে হয় তোরই মতো। দেখো মিম, আমাকে যা বলার বলো, আমার বাবাকে কিছু বলো না। আর সম্পর্কের কথা ভুলে যেও না, তুমি আমার খালাতো বোন। আরে রাখ তোর খালাতো বোন, তোরও তো আমার বাবার উপর চলিস, তাই তোদের কিচ্ছু বলে না। নিজেদের যোগ্যতা আছে নাকি তোদের? মিম, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ, আমাকে রাগিও না বলে দিলাম, পরে কিন্তু এর ফল ভালো হবে না। মিম এই বলে আবার আমার গালে জোরে একটা থাপ্পড় দিল আর বলল, আরে চুপ লুচ্চা, তোর মতো ছেলে আমার পিছনে পড়ে থাকে। যা যা। ওকে শোনো, মায়ের উপর কোনো ওষুধ নাই। এই বলে আমি মিমকে ইচ্ছে মতো থাপ্পড় দিতে লাগলাম। আর এক সময় আমার অবস্থা খারাপ দেখে আমার বন্ধুরা এসে ছাড়িয়ে দিল। আমি রাগে মিমকে বললাম, যা তোর বাপকে গিয়ে বল আমার কথা, যে শাড়িয়ার আমাকে মারছে, তোর বাপ মেয়েকে একসাথে পিটাবো। মিম থাপ্পড় খেতে খেতে অজ্ঞান হয়ে যায় আর তার বান্ধবীরা ওকে নিয়ে হাসপাতালে যায়। আর আমি এদিকে বন্ধুদের সাথে পার্কে আসলাম নিজেকে ঠান্ডা করার জন্য। ওদের সাথে কিছুক্ষণ বসে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মা, বাবা, খালাম্মা, মিম বসে আছে। আমি যেতেই মা বলল, শাহরিয়ার, তোর সাহস কি করে হয় মিমের গায়ে হাত তোলার? সবার সামনে কেমন মারলি মেয়েটাকে? দেখো না, পুরো ঘটনাটা না শুনে শুধু শুধু বকা দিও না। আর মিম, তোকে আমি তোর খালাম্মা তোকে কতটা আদর করত জানিস, কিন্তু তুই এটা কি করলি? মা শোনো তাহলে। আমি রাগে মাকে সব কিছু বললাম। আর সব কিছু মা আর খালাম্মা শুনে কি বলবে বুঝতে পারছে না। মিমের গালে বরফ ধরে নিচে তাকিয়ে আছে। বাবাও এসব শুনে আমাকে কি বলবে বুঝতে পারছে না। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। রুমে ফ্রেশ হয়ে নিলাম, তারপর লম্বা একটা ঘুম দিলাম। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখি বাসায় অনেক মেহমান। আমি কিছুই বুঝতে পারছি না। আমি পাশে দেখি আমার সব বন্ধুরা বাড়ি সাজানো কাজে ব্যস্ত। আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা আজকে বাড়িতে কোন অনুষ্ঠান আছে নাকি এভাবে সাজানো হচ্ছে কেন? আজকে বিয়ে। আলহামদুলিল্লাহ বাবা, তাহলে আরও একটা বিয়ে করবে। ওকে ঠিক আছে, আমিও তাহলে সাজানো শুরু করি। চুপ হারামজাদা, তোর বাবা কেন বিয়ে করতে যাবে? বিয়ে তো তোর। আমার বিয়ে মানে কার সাথে? আর এত তাড়াতাড়ি কেন? আমি তো বেকার। মেয়েটা সব কিছু শেষ করলি আর এখন বলছিস বিয়ে করবি না? দেখ শাহরিয়ার, আমাকে বিরক্ত করিস না, আমাকে কাজ করতে দে। ও মা, তুমিও এমন করছো? দোষ কি আমার একার নাকি? মিমেরও দোষ আছে, তাই বলে বিয়ে কেন করতে হবে? শাহরিয়ার, তুই কি যাবি এখান থেকে? আর তোকে মিমকেই বিয়ে করতে হবে, এটা আমার আদেশ। বেশি বকবক করবি না। এই বলে মা অন্যদিকে চলে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সামান্য কারণে একেবারে বিয়ে করতে হবে? তখনই বন্ধুরা এসে আমাকে রুমে নিয়ে গেল আর রেডি করে দিল। আমার এমন রাগ হচ্ছে সবার উপর। এত শখ ছিল প্রেম করে বিয়ে করব, কিন্তু কপালে এই দজ্জাল মিমকে তুলে দিচ্ছে, আমার জীবনটা শেষ করে দিবে। আমাকে সবাই মিলে রেডি করে দিলে আর একটু পর সবাই মিলে নিচে নামালো। আর দেখি মিম বধূ সেজে সোফায় বসে আছে, সাথে খালাম্মা আর খালু আছে। আর দুইটা তার বান্ধবী আমাকে নিয়ে অন্যদিকে বসালো আর বন্ধুরা মিলে ফাজলামো করতে লাগলো। একটু পরেই বাবা কাজী নিয়ে আসলো আর যথাক্রমে বিয়েটা হয়ে গেল। আমি বিয়ে করে রুমে এসে ড্রেস চেঞ্জ করে বন্ধুদের নিয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে রাত 10টা 25-এ বাসায় ফিরলাম। ফিরে এসে কলিং বেল দিলাম, তখনই মা দরজা খুলে দিল। আমি চুপচাপ খাবার টেবিলে বসে পড়লাম। আর তখন মা বলল, এতে আমাদের উপর রেগে থাকার কি হলো? যা হয়েছে ভুলে যা। আর মিম খুব ভালো মেয়ে, তোর সাথে ভালো মানিয়েছে। না রেগে যাব কেন? তোমরা কি আমার খারাপ চাইতে পারো? খাবার দাও, খুব খিদে পেয়েছে। মন দিয়ে সংসার করবি, মেয়েটাকে কষ্ট দিস না। এমনি মেয়েটাকে আজকে অনেক মেরেছিস, মেয়েটার গাল ফুলে গেছে। আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমের দিকে হাঁটা দিলাম। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম আর চেয়ে দেখি মিম বধূ সেজে বসে আছে আর গালে মলম দেওয়া। মনে হয় আমি গিয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। আর তখন মিম বলে উঠল, তুমি নিচে শুয়ে আছো কেন? আমার পাশে এসে শুয়ে পড়ো, কোনো সমস্যা নেই। বাহ, এত পরিবর্তন! তাহলে থাপ্পড়ে কাজ দিয়েছে। শোনো, অহংকার করা ভালো না, মানুষকে ধ্বংস করে দেয়। কুত্তা, একে তো মেরেছিস, তার উপর আবার এখন আমাকে বকা দিচ্ছিস? তোর সাথে একটু ভালো করে বলছি বলে বেশি হয়ে গেছে। আমি চুপ করে রইলাম আর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে কারো ঝাপটে ধরাতে ঘুমটা ভেঙে গেল। বাহিরে মনে হয় বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টি
চমকাচ্ছে। আমি ডিম লাইটের আলোতে দেখলাম মিম আমাকে জড়িয়ে ধরে আছে। আমি কপালে হাত দিলাম, দেখি মিমের জ্বরে গা পড়ে যাচ্ছে, গালগুলো ফুলে আছে। এখন কিছুটা খারাপ লাগছে, মেয়েটাকে এভাবে না মানলেও পারতাম। তখন মিম বলে উঠল, শাহরিয়ার একটু জড়িয়ে ধরো না, খুব ঠান্ডা লাগছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমি শক্ত করে মিমকে জড়িয়ে ধরলাম। মিম আমার উষ্ণ ছোঁয়া পেয়ে মিম পাগলের মতো আমাকে চুমু দিতে লাগলো। আমি মিমকে বলে উঠলাম, মিম আমি সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দাও। উফ, আজও করার সময় এসব কথা হচ্ছে কেন? ভাল লাগে না তোর? তারপর আমাকে মিম আর কথা বলতে দিল না, আমার ঠোঁটগুলো দখল করে নিল। তারপর দুজনে হারিয়ে গেলাম এক নতুন দুনিয়ায়। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি মিম আমার বুকে শুয়ে আছে, আর কারো শরীরে কোনো কাপড় নাই। আমি দেখলাম মিম আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমাকে জেগে উঠতে দেখে মিম বলল, আমাকে মাফ করে দিও, আমি আজকে থেকে তোমার লক্ষ্মী বউ হয়ে থাকবো, তবুও কষ্ট দিও না। উঠো, অনেক সকাল হলো, আমাকে কলেজে যেতে হবে, তুমিও রেডি হয়ে নাও। আমি কেন কলেজে যাব? আমি তো সংসার সামলাবো, তুমি কলেজে যাও। আরে কি বলো, তাই বলে পড়াশোনা বাদ দিবা নাকি অনার্স শেষ করো? পড়াশোনা শেষ করে কি চাকরি করব? এটা বলো। নিশ্চয়ই চাকরি করব না, আর আমি সুন্দর একটা সংসার চাই, আমি অন্য মেয়েদের মতো না। আচ্ছা ঠিক আছে, এবার উঠো, গোসলে যাও, তারপর আমি যাব। না, আর একটু ঘুমাবো, খুব ভালো লাগছে। তুমিও ঘুমাও, রাতে একটুও ঘুম হয়নি। মিম তখনই আমার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও মিমের গালে চুমু দিয়ে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি মিম আমার কাছে নেই। আমি উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। তখনই মিম ওয়াশরুম থেকে বলে উঠল, এই 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। আরে তাড়াতাড়ি করো। 5 মিনিট পর মিম বের হলো। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলাম। এসে দেখি মিম রুমে নেই। আমি কলেজের জন্য রেডি হয়ে নিলাম আর খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি মিম সবাইকে নাস্তা দিচ্ছে। আমি চেয়ারে বসলাম আর তখনই মিম আমার দিকে তাকিয়ে চোখ মারলো আর মুচকি হেসে দিল। আমিও মুচকি হাসলাম। এরপর খাবার খেয়ে কলেজের জন্য বের হলাম 2 বছর পর। মিম, এই মিম, কই তুমি? আজকে বাপ মেয়ের খবর আছে, সেই সকালে দুজন বের হয়েছিলে, আর এখন 2:34 বাজে, মাত্র ফিরলে, তাই না খাওয়া কে করবে শুনি? আমার কোনো দোষ নাই হিয়া, আসতে চাইছিল না, আরও ঘুরতে চেয়েছিল, শুধু শুধু আমাকে বকা দিচ্ছ। তোমার মেয়ে তোমার মতোই হয়েছে, তুমি আর কতটা ভালো আমি জানি না। তোমার খবর? আচ্ছা বকা পরে দিও, এখন খাবার দাও, দুজনেই খুব ক্ষুধার্ত। কেন, দুজনে তো বাইকে করে হাওয়া খেতে গিয়েছিলাম, পেট ভরে নাই তোমাদের? আমি যে পেছন থেকে না করছিলাম, শুনেছিলে আমার কথা? না মানে হিয়া তো ঘুরতে চেয়েছিল, আমার কোনো দোষ নাই। সোনা বউ, লক্ষ্মী বউ আমার। মেয়ের সামনে এত ঢং করে কথা হচ্ছে, তাই না? তোমার রাতে খবর আছে। এই বলে মেয়েকে নিয়ে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবার খেতে গেলাম। গিয়ে দেখি মিম হিয়াকে খাইয়ে দিচ্ছে। আমি বললাম, ও বউ, আমাকে খাইয়ে দাও না, খুব খিদে পেয়েছে তো। চুপচাপ খাবার খাও, আর পাশের রুমে বাবা মা আছে, কিন্তু ঢং করো না। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না, চলে গেলাম কিন্তু। এই বলে রাগ করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। আর একটু পরেই মিম খাবার নিয়ে রুমে আসলো। আমি দেখেও না দেখার ভান করলাম, আর মিম খাবারগুলো রেখে আমার বুকে আসলো আর বলতে লাগলো, মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। আমি সব সময় বলি হিয়াকে বাহিরের জিনিস খাওয়াবে না, অসুখ করবে, কিন্তু তুমি কি আমার কথায় শুনো একটুও? আরে তেমন কিছু না, বাইরে গিয়ে রেস্তোরাঁয় গিয়ে দুজনে কাচ্চি খেয়েছি, আর পার্কে ঘুরছি, আরও অনেক জায়গায়। মেয়েকে পেয়ে মেয়ের আম্মুকে ভুলে গেছো, কতদিন আদর দাও না। থাক, দিতে হবে না, যখন তোমার মন চায় তখন শুধু আসো, একটু আমার খোঁজ নাও না। কি বললে তুমি? আমি তোমার খোঁজ নেই না? তুমি ভালো করে জানো, দেখো রাগিও না বলছি। আমাকে মারলে সোজা বাপের বাড়ি চলে যাব, পরে তোমার মেয়েকে নিয়ে তুমি একা থেকো। এই না বউ, এ কাজ কখনো করো না, মরে যাব। সেখানে গেলে তোমার আসার নাম নাই, যেতে হবে না। আমার বুঝি মা বাবাকে দেখতে ইচ্ছে হয় না? আর তাড়াতাড়ি উঠো, খাবার খাও, আমার অনেক কাজ আছে। আগে ভালোবাসা দাও, তারপর উঠবো, তা না হলে আমি উঠছি না। না, রাতে দিব, এখন উঠো। কখন মেয়ে চলে আসবে তখন খুব লজ্জায় পড়ে যাব। উঠো তো। আমাকে খাইয়ে দাও। আর শোনো না, ভাবছি মা বাবাকে হজ করতে পাঠাবো, তুমি কি বলো? ভালোই হয়, কিন্তু আমিও যেতে চাই। তুমি, আমি আর হিয়া একসাথে হজে যাব। আগে মা বাবা ফিরে আসুক, আমাকেও একটু প্রস্তুতি নিতে দাও, আমারও ছোটবেলা থেকে ইচ্ছে। তারপর মিম উঠে আমাকে খাবার খাইয়ে দিতে লাগলো, আমিও মিমকে খাইয়ে দিলাম। এভাবে না হয় চলতে থাকুক কিছু পবিত্র বন্ধন। গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।